যুক্তি, কপট, ছল, এই শব্দগুলো শুনলেই একটা নাম আমাদের মনে আসে, আর সে হলো শকুনি। আজ তার দৃষ্টিভঙ্গি থেকে দেখব মহাভারতকে। প্রাচীন গান্ধার রাজ্যে জন্ম নেয় এক রাজপুত্র শকুনি। রাজা সুবলের কনিষ্ঠ পুত্র তিনি। জন্ম নিয়েছিলেন এক জ্ঞানী গুণী রাজবংশে। উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত গান্ধার, আধুনিক কান্দাহার অঞ্চল, যেটি অবস্থিত এখন আফগানিস্তানে। গান্ধার ছিল বুদ্ধিদীপ্ত ও রাজনীতিক কূটকৌশলের জন্য খ্যাত। সামরিক শক্তির জন্য কিন্তু অতটা পরিচিত ছিল না। শৈশব থেকেই শকুনিকে শিক্ষিত করা হয় কূটনীতি, মনস্তাত্ত্বিক আর যুদ্ধ এবং ষড়যন্ত্রের জটিল শিল্পে। তিনি ছিলেন বুদ্ধিমান, আকর্ষণীয় এবং পরিবারের প্রতি অগাধ অনুগত একজন রাজপুত্র। তার আদর্শ ছিলেন তার পিতা সুবল, আর প্রাণের চেয়েও প্রিয় ছিলেন একমাত্র বোন গান্ধারী। কিন্তু সেই গান্ধারী যার ভাগ্য একদিন শকুনির গোটা জীবনকে উল্টে দেবে, সেটা কেউ ভাবতে পারেনি। বাহ্যিকভাবে শকুনি ছিলেন একজন প্রতিভাবান রাজপুত্র, কিন্তু নিয়তি তার জীবনের পাতায় লিখে রেখেছিল এক নির্মম ছক। সব ষড়যন্ত্র শুরু হয় গান্ধারীর বিয়েকে কেন্দ্র করে। হস্তিনাপুরের অন্ধ যুবরাজ ধৃতরাষ্ট্রের সঙ্গে যখন বিয়ে হয়ে যায় গান্ধারীর, বিয়ের পর গান্ধারী আজীবনের জন্য চোখে পট্টি পড়েন। স্বামী ভাগ্যকে নিজের করে নেন। হস্তিনাপুরে এটাকে বলা হয়েছিল আত্মত্যাগ হিসেবে, কিন্তু গান্ধারী কিন্তু এটি ছিল চরম অপমান। শকুনির মনে তখন প্রশ্ন জাগে যে বুদ্ধিমতী ধর্মপরায়ণ তার বোন কি এমন অন্ধকার জীবন পাওয়ার যোগ্য ছিল? এই বিয়ে কি সত্যি উপযুক্ত, নাকি গান্ধার রাজবংশের প্রতি কূটনৈতিক অবজ্ঞা এটি? গান্ধারের রাজপরিবার নিজেদের প্রতারিত বোধ করে। তারা বিশ্বাস করে যে গান্ধারীর স্বামীর বিষয়ে সম্পূর্ণ তথ্য না দিয়ে বিয়ে দিয়ে তাদের ঠকানো হয়েছে। এই ক্ষোভ রূপ নেয় জ্বালাময় রাগে। তখন আবার আরেকটি ঘটনা ঘটে। প্রচলিত মহাভারত অনুসারে হস্তিনাপুরের তৎকালীন অভিভাবক মানে পিতামহ ভীষ্ম ভবিষ্যতের সম্ভাব্য বিদ্রোহ ঠেকাতে গান্ধারের রাজা সুবল ও তার পুত্রদের বন্দী করেন শকুনিকে সহ, এবং তাদের দেয়া হয় প্রতিদিন মাত্র একটি করে চালের দানা বা একটি রুটি। সুবল তখন মর্মান্তিক এক সিদ্ধান্ত নেন। সব খাবার শুধু শকুনিকে দেয়া হবে, কারণ তিনি ছিলেন সবার চেয়ে বেশি বুদ্ধিমান। তাকে বাঁচিয়ে রাখতে হবে প্রতিশোধ নেওয়ার জন্যই। শকুনি দেখেছিলেন কিভাবে একে একে তার পিতা ও ভাইরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। পুরাণ বলে, মৃত্যুর আগে সুবল অনুরোধ করেন শকুনিকে যেন তার হাড়গুলো রেখে দেয়া হয়। সেই হাড় দিয়েই নাকি শকুনি বানান তার জাদুকরি পাশা, যেটা সবসময় তার ইচ্ছে মতো চলত। এইভাবেই জন্ম নেয় আরেক প্রতিশোধ পরায়ণ চরিত্র। শুধু একজন খলনায়ক নয়, বরং একজন ভাই, একজন পুত্র, যিনি কিন্তু প্রতারিত, যন্ত্রণা আর মৃত্যুর আগুনে তৈরি হয়েছিলেন। বছর কয়েক পর শকুনিকে আমন্ত্রণ জানানো হয় হস্তিনাপুরে মামা হিসেবে, কিন্তু তার অন্তরে ছিল একটাই লক্ষ্য, কুরু বংশের ধ্বংস। তিনি হয়ে ওঠেন দুর্যোধনের ছায়াসঙ্গী। তার অহংকার, ঈর্ষা ও লোভকে তিনি প্রশ্রয় দেন। অনেকে বলেন যে দুর্যোধনকে শকুনি কলুষিত করেছিলেন, কিন্তু বাস্তবতা কিন্তু আরেকটু জটিল। দুর্যোধনের মনে কিন্তু হিংসার বীজ আগে থেকেই ছিল। শকুনি শুধু তা বাড়িয়ে দিতেন বা তাকে উস্কানি দিতেন। শকুনি কখনো তরবারি তোলেননি, সেনানায়কও হননি। তার অস্ত্র ছিল তার মস্তিষ্ক। সেই পাশা খেলার ষড়যন্ত্র তিনি রচনা করেন, যেখানে যুধিষ্ঠির তার রাজ্য, ভাইয়েরা, এমনকি দ্রৌপদীকেও বাজি রাখেন। দ্রৌপদীর অপমান ছিল উদ্দেশ্যমূলক, সেটা কিন্তু নয় শুধু। পাণ্ডবদের মান সম্মান জ্বালিয়ে দেওয়ার জন্যই এমন পরিকল্পনা করা হয়। যেন গান্ধারের সেই কারাগারে যেমন জ্বলে উঠেছিল শকুনির পরিবার, তেমনি জ্বলুক পাণ্ডবদের আত্মাও। শকুনির দৃষ্টিভঙ্গি থেকে দেখলে একজন আহত মানুষের প্রতিশোধ শকুনিকে বুঝতে হলে শুনতে হবে তার নীরব আর্তনাদ, প্রতিটি চালে আর প্রতিটি ষড়যন্ত্রে। তিনি নিজেকে কখনো খলনায়ক মনে করতেন না, বরং একজন ভাই যে দেখেছে বোনের জীবনে কিভাবে অন্ধকারে নিমজ্জিত হতে পারে। একজন পুত্র যার সামনে তার পুরো পরিবার অনাহারে মারা গেছে। তার কাছে হস্তিনাপুর ছিল প্রতারক, নিষ্ঠুর আর অহংকারী এক রাজ্য, যারা নিজেদেরই স্বার্থ সিদ্ধির জন্য অনেক কিছুই করেছিল। আর এই অন্যায়ের প্রতিকার করতে গিয়ে যদি যুদ্ধ বাঁধে, প্রাণহানি হয়, তবু তিনি থামবেন না। এই ছিল শকুনির প্রতিজ্ঞা। তিনি দুর্যোধনকে তার অস্ত্র বানিয়েছিলেন, যার উপর ভর করে তিনি নিজের উদ্দেশ্য সফল করতে পারেন। হয়তো ভালোবেসেও ফেলেছিলেন, কিন্তু দুর্যোধন যেখানে আবেগের বশে হঠকারী সিদ্ধান্ত নিতেন, অন্যদিকে শকুনি কিন্তু ছিলেন বেশ ঠান্ডা আর পরিকল্পিত মস্তিষ্কের।
তার প্রতিটি পদক্ষেপ ছিল প্রতিশোধের পথে একটি করে ধাপ। অবশেষে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে শকুনি নিজেও সামিল হন, কিন্তু যোদ্ধা হিসেবে নয়, ষড়যন্ত্রকারী হিসেবে। কিন্তু ভাগ্য কারোর জন্য তো থেমে থাকে না। তাই যুদ্ধের অষ্টাদশ দিনে সহদেব, অর্থাৎ সবচেয়ে ছোট যে পাণ্ডব, তিনি দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নেওয়ার শপথকারী এক স্বামী মুখোমুখি হন শকুনির। এক ভয়ঙ্কর দ্বৈরথে সহদেব পরাজিত করেন তাকে। মৃত্যুশয্যায় শকুনির মুখে কিন্তু অনুশোচনার কথা শোনা যায় না। হয়তো তার চোখে তখন যুদ্ধক্ষেত্র নয়, ভেসে উঠছিল সেই অন্ধকার কারাগার যেখানে একে একে শেষ হয়ে গিয়েছিল তার পরিবার। শকুনি কি সত্যি খলনায়ক ছিলেন, নাকি তিনি ছিলেন ক্ষতবিক্ষত অতীতের একটা ফল? মহাভারতের মতো বিশাল নৈতিক উপাখ্যানে শকুনি হলেন এক অনন্য প্রতীক। বুদ্ধি, প্রতিভা ও কৌশল যখন প্রতিশোধে পরিণত হয়, তখন যে কতটা ভয়ঙ্কর হতে পারে তিনি শেখান আমাদের অপ্রকাশিত যন্ত্রণা কিভাবে বিষ হয়ে ওঠে। তিনি হলেন সেই আয়না যেখানে দেখা যায় ন্যায় বিচারের নামে কেমনভাবে সৃষ্টির সর্বনাশের দিকে এগিয়ে যায়। এরকম আরও আকর্ষণীয় পৌরাণিক গল্প জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।